বেশ পাকিস্তানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তরতর করে মোহাম্মদ ইউনূস। ভেবেছিলেন যে ভারত বিদ্বেষী নানা রকম কথাবার্তা বলে পাকিস্তানকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যেতে পারবেন, কিন্তু বেশি দিন যে এইভাবে হালে পানি তিনি পাবেন না সেটা বোধহয় বুঝে উঠতে পারেননি মোহাম্মদ ইউনূস। আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রীর একটা আলাদা সম্পর্ক রয়েছে, বন্ধুর সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্বের বার্তা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছে মোহাম্মদ ইউনূসের কানেও। ডোনাল্ড ট্রাম্প সরাসরি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নরেন্দ্র মোদীই নেবেন। একথা কিন্তু বন্ধু ট্রাম্প ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন। আর সেই বার্তা মোহাম্মদ ইউনূসের কানে পৌঁছতেই এবার একেবারে উলটপুরাণ। কীভাবে পা চাটছে ভারতের, তিনি বলছেন যে নেপাল আর ভুটান নাকি তাদের সঙ্গে বাণিজ্য করতে চাইছে, ঠিক একই রকমভাবে নাকি সেভেন সিস্টার্সের মধ্যে দিয়েও বাণিজ্য চলবে। মানে এই উলটপুরাণটা কেন হলো, কেমন লাগলো এই কূটনৈতিক চাল মোহাম্মদ ইউনূসের, যে একেবারে উল্টে গেলেন? তাহলে কি পাশার দান উল্টে গেছে বুঝেই এই পদক্ষেপ? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলাতে। আপনার সঙ্গে আলোচনায় আসবো যে ট্রাম্পের এই নীতিতে কিভাবে পাশার দানটা উল্টে গেল মোহাম্মদ ইউনূসের, সেই আলোচনায় আসবো। তবে তার আগে শোনাই যে নেপাল ভুটানকে নিয়ে কি গল্প সাজাচ্ছেন মোহাম্মদ ইউনূস হালে পানি পেতে। দেখুন, শোনাই একবার। উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করে দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। স্যার, সেভেন সিস্টার্সের কথা আজকে একটু অন্যরকম ভাবে শোনা গেল মোহাম্মদ ইউনূসের গলায়, কেন, কি বলবেন? হ্যাঁ ইন্দিরাজি, বিষয়টা হচ্ছে গাধায় কখনো পরিষ্কার পানি খায় না, এটা তো আপনি জানেন, সবাই জানে। তো ইউনূস আর কেউ বুঝুক আর না বুঝুক, আমেরিকার বিষয়টা কিন্তু ইউনূস বোঝে। তো বিষয়টা ওইদিকেই এগোচ্ছে আস্তে আস্তে। তবে ওনার তো একটা বিশ্বজোড়া নাম আছে, ইজ্জত আছে। তো ইজ্জতটা রেখে কিভাবে একটা এক্সিট উনি এটাগুলো খুঁজতেছেন। উনি প্রথমে ক্ষমতা নেওয়ার আগেই সেভেন সিস্টার ডিস্টার্ব হয়ে যাবে, অনেক কিছু বলে ফেললো। এখন উনি বলছেন সুর পাল্টে দিয়ে, উনি বলছেন যে ভারতের মতো এত বড় দেশ আমাদের বন্ধু, আমাদের পাশে, চীন আমাদের পাশে, আমরা আর যাই কোথায়, আমাদের তো উন্নতি শনৈ শনৈ উন্নতি হতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। অটোমেটিক মানে চীনের থেকে এক ধাক্কায় কিছু চলে আসবে উন্নতি, ভারত থেকে একেবারে। কথা এটা ঠিক কথা, কিন্তু এই কথাটা 2016-তে আমি লিখে দিয়েছিলাম যে যে ভারতের কোঅপারেশন, কনফ্লিক্ট নয়, কোঅপারেশন। ভারতের একটা 140 কোটি মানুষের মার্কেট, এটা যদি আমি একটা প্রোডাক্ট সেখানে সেল করতে পারি তাহলে তো 10টা বাংলাদেশ বেঁচে যায়। এই কথা আমি কেন, আরো বহু লোকে বলছে যে কোঅপারেশন ভারতের এই বিরুদ্ধে। কোঅপারেশনটাই কি তাহলে এবার বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূস, যে দেওয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ, তাই কি বুঝবে না কেন? কোঅপারেশন চাইছেন? হ্যাঁ, উনি বুঝবেন না কেন? আমেরিকার অ্যাকশনটা, আমেরিকা তো কি অ্যাকশন দেয় এটা উনি জানে, কিন্তু তারপরও না জানার ভান করেছিল। মনে হচ্ছিল যে মানুষকে কিছু লোককে বোকা বানায় রাখা যায়, যেমন অনেকদিন আর অনেক লোককে কিছুদিন বোকা বানায় রাখা যায়, ওই থিওরিতে উনি যাচ্ছিলেন। যে যে করেই হোক ওনার ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু, প্রথমেতে আসছিলেন যে উনি অন্তত এক যুগ থাকবেন,
থেকে ওনার ইচ্ছা মতো, যেমন রিসেন্টলি ওনার এক গ্রামীণ ব্যাংকের এক লোক অ্যাডভাইজারকে বসিয়েছে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যে ইয়েটা আছে ওই কর্পোরেশনে, ওনার লোক, এবং ওনার লোককে বসিয়ে বাংলাদেশের একজনকে সাবমিট এবং আমেরিকার অ্যাক্সেলারেট, এই দুইটাকে 1000 MMCF এলএনজির বরাদ্দ দিয়ে দিছে অলরেডি। তো এরকম ওনার লোক বসিয়ে যেখানে যেখানে যা করা দরকার, উনি ব্যবসা ছাড়া কিন্তু কিছুই বোঝে না। তো যাও সারা আমি গোটা আরেকটা বিশ্বে বক্তব্য একটু শোনাই স্যার, মোহাম্মদ ইউনূসের আরেকটা বক্তব্য আপনিও শুনুন এবং দর্শকদেরও শোনাই, যে তিনি এখন বাণিজ্য প্রত্যাশী ভারতের সঙ্গে, কি বলছেন শুনুন আরেকবার। এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে, তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। বুঝুন, মানে যে সেভেন সিস্টার্সকে একদিন দখল করে নেবে বলছিলেন, এবার তিনি সেখান থেকে অর্থনৈতিক করিডোর বানাতে চাইছেন। বলছেন সেভেন সিস্টার্সের জিনিসপত্র আমরা বেচবো, আমাদের জিনিস সেভেন সিস্টার্স বেচবে। এটা কি মানে এখন একেবারে হ্যাঁ এখন এখন একেবারে কোঅপারেশন, মানে ভারত দখল নয়, ভারতের সাথে খুব সুন্দর পরিবেশ তৈরি করা। তো তো বিষয়টা এরকমই। তো উনি যেহেতু ব্যবসাটা ভালো বোঝে, তো উনি সিচুয়েশন বুঝে ফেলছে যে আমেরিকার মেসেজটা কি। এটা গোটা বিশ্ব জানে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় মোদিকে এই বিষয়টাকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে, এর চাইতে আপনার ব্ল্যাঙ্ক চেক আর হয় না। তো আচ্ছা মোদিজি দায়িত্ব নিয়ে কি করবেন, কি পারেন, এটা সম্পর্কে ধারণা পৃথিবীর সকলেরই আছে। যেমন 71 সালে পাকিস্তানের ছিল মাত্র কয়েকদিনের যুদ্ধে, 6 তারিখে যুদ্ধ শুরু হলো, 16 তারিখে সারেন্ডার হয়ে গেল। কত 93,000 সৈন্য, একেবারে সেই। তো এখন এরা এখানে আর সেই সবকিছু হিসেব করে উনি দেখছেন যে যে এখন আর উপায় নাই। আমেরিকা যখন এইভাবে বলছে, এই সুরটা উনি বোঝেন যে এই সুরটা যে কি কি হতে পারে, আর উনি নিজে যে কিভাবে জঙ্গি জিহাদি জামাত এদের সাথে উনি বসে একেবারে যাচ্ছে তাই শুরু করে দিয়েছেন। আমাদের শিল্পকলা থেকে শুরু করে আমাদের সংস্কৃতির উপর আঘাত আনছে, আমার জাতীয়তাবাদের উপর আঘাত আনছে, আমার স্বাধীনতার উপরে আঘাত আনছে, আমার স্বাধীনতার মহান নেতা তার প্রতি আঘাত আনছে। তার মানে আমার পার্লামেন্ট, আমার সংবিধান ছুঁড়ে ফেলছে, আমার সবকিছুই।